বর্তমান পরিস্থিতি অনুযায়ী দুবাইয়ে ড্রোন হামলার পরে আপনারা বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে আসেন না কেন, আপনাদেরকে রাইট নাও এখন নতুন করে অ্যাপ্লাই করে আসা উচিত। আপনারা এসে কি জব পাবেন? দেখেন, এখন এখানে প্রচুর পরিমাণে জব চলে যাচ্ছে, মানুষকে জব থেকে স্যাক করা হচ্ছে। আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো আপনাদেরকে বলবো, তো সমাধানগুলো বলবো, কি করা উচিত আপনাদের সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, দিস ইজ মিতু, আই এম ফ্রম দুবাই। আজকে চলে এসেছি সম্পূর্ণ ভিন্ন একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। আজকে টপিকটি হচ্ছে, আপনারা বর্তমানে 2026-এ 28শে ফেব্রুয়ারির পরে যে দুবাইয়ের ড্রোন হামলার পরে যে দুর্ঘটনা ঘটেছে, তারপরে নতুন করে বাংলাদেশ থেকে এই মুহূর্তে আপনাদের আসা উচিত কি না, চলুন এটা নিয়ে ডিটেলসে কথা বলি। রুম থেকে চলে আসছি বাহিরে ভিডিও করার জন্য, কেমন লাগছে জানাবেন। দুবাইয়ের খেজুর গাছ দেখা যাচ্ছে। তো চলুন, এটা আলোচনা না, এখন মেইন আলোচনা চলে যায়। দেখেন, 28 তারিখে দুবাই হামলার ঘটনার পরে যেহেতু প্রচুর পরিমাণে এখানে এয়ারপোর্ট বা অন্যান্য সেক্টরে ড্রোন ফেলা হয়েছে, এখানে স্বাভাবিকভাবে অনেক কাজকর্ম কমে গেছে। আমি এই ভিডিওটা সাথে সাথে আপলোড করিনি, ভেবেছি ঈদের পরে আপলোড করবো। এই ভিডিওটা ঈদের পরে আপলোড করব, কারণ এখানকার পরিস্থিতি বিবেচনা করে। এখন দেখেন, দুবাইকে আমরা কীভাবে চিনি। প্রথম কথা, দুবাই মানে ট্যুরিস্ট কান্ট্রি। যেমন আমি 24 সালে দুবাইতে ট্যুরিস্ট হিসেবে এসেছি। দুবাইতে আমি যখন 24 সালে ট্যুরিস্ট হিসেবে আসি, তো ট্যুরিস্ট হিসেবে আসার চোখ দিয়ে দুবাইকে দেখা আর এখন যে রেসিডেন্স হিসেবে আমি আসছি, এর মধ্যে হচ্ছে অনেকটা তফাৎ থাকে। জানি না নয়েজ কেমন আসতেছে। সো এটার মধ্যে অনেকটা তফাৎ। রেসিডেন্স হিসেবে দুবাই খুবই কনজাস্টেড জীবন, আর ট্যুরিস্ট হিসেবে একটা ভালো। সো দুবাইতে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এবং ইনভেস্টাররা আসে। দুবাইয়ের যে আমি আপনাদেরকে দেখাই, আমার পিছনেই দেখেন এই যে বিল্ডিংগুলো, এগুলো সব ইন্টারন্যাশনাল হোটেল, এগুলো সব ইন্টারন্যাশনাল কোম্পানি, হোটেল কোম্পানিগুলো। এই বড় বড় বিল্ডিংগুলো কারা করেছে? এগুলো করেছে ইনভেস্টররা। সব দুর্ঘটনার পরে ইনভেস্টররা চলে গেছে, বড় বড় বিগ ইনভেস্টররা এখান থেকে চলে গেছে। কেউ হয়তো নিউজে দেখেছেন। ঠিক তেমনি দুবাইয়ে যখন ট্যুরিস্ট আসে একটা কান্ট্রি থেকে, লাইক আমরাই ট্যুরিস্ট হিসাবে যখন আসবো, এখানে ফার্স্ট ইনকাম কী হয়? ভিসা ইনকাম, কান্ট্রি অ্যাম্বাসি থেকে ভিসা ইনকাম পায়। তারপর হচ্ছে প্লেনের ইনকাম হয়, এয়ারপোর্টের ইনকাম হয়। এয়ারপোর্ট থেকে ধরেন ট্যাক্সি বা গ্রাব বা মানুষ যেভাবে আসুক, মেট্রো রেল, এখানে ইনকাম হয়। তার মানে এই প্রত্যেকটা সেক্টরে মানুষ কিন্তু জড়িত আছে। তারপর হোটেলগুলোতে দুবাইয়ে এত 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 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল, যে আল আরাব, তারপরে হচ্ছে যে 7 স্টার হোটেলগুলো, JW ম্যারিয়ট, এই হোটেলগুলি কিভাবে চলে? ট্যুরিস্টের পয়সায় চলে, রাইট? আমি তো রেসিডেন্ট হিসেবে হোটেলে গিয়ে থাকি না, কারণ আমার জন্য খরচ অনেক। এরপরে আপনার এই যে একটা হোটেলে যে এতটা পরিমাণে লোক লাগতো, এই যে যারা আমরা দুবাইয়ে, আমি বলে দিই, যেমন আমি হচ্ছে দুবাইয়ে আছে হাই প্রফেশনাল ভিসা মিনস এদেরকে সাধারণত ক্যাজুয়াল ওয়ার্কের মধ্যে ধরে। অর্থাৎ আপনি কোনো কোম্পানির সাথে নিজের স্বেচ্ছায় এনওসি নিয়ে কাজ করবেন, তার মানে আপনার কাজটা কিন্তু পার্মানেন্ট না। আপনি মন চাইলে জব করতে পারেন, ছেড়ে দিতে পারেন। এই যে হোটেলে যারা ক্যাজুয়াল এমপ্লয়ি ছিল, হোটেল সেক্টরে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে, বিভিন্ন কর্পোরেট সেক্টরে, এখন এদের কি হয়েছে? বিভিন্ন জায়গা থেকে জবগুলো চলে গেছে বলতে এই ঘটনার পরে হচ্ছে অনেককে স্যাক করা হয়েছে। আমার একজন কলিগ আছে, উনি হচ্ছে জার্নালিস্ট বাংলাদেশ থেকে। সো কলিগ না, একটা ভাই আর কি। ওনার কোম্পানিতে বললো যে ওনার চেয়ে যিনি ভালো কাজ পারতেন, ইন্ডিয়ান, ওনাকে স্যাক করা হয়েছে। মানে স্যালারি যার বেশি, তাকে হচ্ছে স্যাক করা হয়েছে। বলে আমার পজিশনে 3 জন লোক ছিল, এখন আমি যেহেতু চালিয়ে নিতে পারতেছি, আমার স্যালারি কম, আমাকে রেখেছে। তো ঠিক তেমনি প্রত্যেকটা সেক্টরে এভাবে কাজ কমে গেছে। লেবার সেক্টর বলেন, যে সমস্ত লেবারের যারা কাজ করতো, হোটেল, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন সাইট, তারপর ডাইডক সাইট, পোর্টে, ডক সাইটে, এই সমস্ত জায়গায় অনেক লেবার পিপলরা এখন ঘোরাঘুরি করতেছে। বিশেষ করে সাতোয়াতে দেখা যায় যে পার্ট টাইমাররা যারা লেবার, তারপরে দেরাতে, এদের কাজ নাই। যাদের কাজ আছে দুবাইতে এখন বর্তমানে কারা আছে? যাদের টুকটাক চাকরি বাজা আছে, যারা একেবারে যেতে না পারছে, তারা আছে। আর যারা পয়সাদারি লোক বা ইনভেস্টর, তারা চলে গেছে। ইনভেস্টর না আসলে দুবাই কী হবে? রিয়েল এস্টেট, দুবাইয়ের মেইন বিজনেস কি? রিয়েল এস্টেট,
তেল এবং হোটেল, রিয়েল এস্টেটে এখন কি পরিমাণে একটা মানে ধস চলছে, কারণ একটা মিলিয়ন কয়েক মিলিয়ন দিয়ে বিল্ডিং কিনতেছে কারা? ইনভেস্টররা। সো ইনভেস্টর যদি না আসতে পারে এই দেশে তাহলে কে কিনবে? তো প্রত্যেকটা সেক্টরের সাথেই, প্রত্যেকটা কাজের সাথেই কোনো মানুষ জড়িত। তার মানে আপনি ধরেন আপনার একটা হোটেল ব্যবসা, তো আপনি একা চালাতে পারবেন না, সেখানে মিনিমাম 3-4টা শ্রমিক দিয়ে আপনার চালাতে হবে। ঠিক তেমনি আমার মনে হচ্ছে যারা চাকরির আশায় ইনভলভ করে দুবাই আসছেন, আর আমাদের বাংলাদেশি পিপলরা মোস্ট অফ দ্য লোক হচ্ছে চাকরির জন্যই আমরা দুবাই আসি। সো এখানে এসে নতুন করে আপনার জন্য চাকরি ম্যানেজ করা টাফ হয়ে যাবে। আর আপনি মনে করেন যে আপনার ফ্যামিলি বিজনেস আছে, আত্মীয় স্বজন আছে, তার বিজনেস প্রতিষ্ঠানে আপনাকে নিয়ে আসতেছে, তাহলে ওকে, হ্যাঁ, যে আপনি এখান থেকে কালকে থেকে ল্যান্ড করে পরশু দিন থেকে কাজ করতে পারবেন, মিনিমাম হলেও একটা স্যালারি পাবেন, সেটা ওকে। কিন্তু আপনাকে যদি এনওসি নিয়ে নিজের মতো করে কাজ করতে হয়, সেটা আলাদা ব্যাপার। এখন বলি যারা ব্যবসায়িক প্ল্যানে আসেন, যেমন আমি হচ্ছে ডিসিশন নিয়েছিলাম যে আমি এক শোরুম ভিজিট করেছিলাম 3টা। আমার যেহেতু অনলাইনে মোবাইল সেল করার অভিজ্ঞতা রয়েছে, মানে গেজেট নিয়ে কাজ করার, তো সেটার শোরুম দেখেও এখন আমি হোল্ডে আছি। বিকজ অফ মানে আমি ভয় পাচ্ছি যে আমি আসলে মোবাইলগুলো কার কাছে সেল করবো, যেহেতু আমি মার্কেটে নতুন, মানে আমাকে অনেক বেশি প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হবে আর মোবাইল অ্যাক্সেসরিজ বা নিয়ে কাজ করব। এখন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে ডিসিশনে হোল্ডে আছি এই কারণে যে আমি ওয়েট করব, নট অনলি ঈদ পর্যন্ত, কোরবানি পর্যন্ত ওয়েট করব, দেখি বা এই ফাঁকে আমি বাংলাদেশ থেকে একটু ঘুরে আসবো, আরও আমার বাণিজ্যিক পারপাস কাজ আছে, সেগুলো করে ঘুরে আসার পরে দেখব যে কী অবস্থা, দুবাইয়ে কী হচ্ছে। এখন নতুন করে ইনভেস্ট করে আমার সেলিং না আসলে দিন শেষে তো আমার শোরুম ভাড়া দিতে হবে, এমপ্লয়ি তো থাকবে, একজন তো সেলসম্যান থাকেই। সো এগুলো চিন্তা ভাবনা করেই আপনারা ডিসিশন নেবেন। এটা কারো নেগেটিভ উদ্দেশ্য না বা কাউকে ডিমোটিভেশন করার উদ্দেশ্য না, এখানকার অ্যাকচুয়াল রিয়েল চিত্র বা সিনারিও নিয়ে আপনাদেরকে শেয়ার করছে। যে আমার পেছনে দেখছেন যে যারা যাচ্ছে, এরা কিন্তু লেবার ক্লাস পিপল, রৌদ্র থেকে কাজ করে আসছে। তো ঠিক তেমনি যারা হচ্ছে এখানে মানে দিনমজুরে কাজ, মানে ছোট কাজগুলো যারা করে, এই কাজগুলো এখানে কমে গেছে, কারণ বিভিন্ন প্রজেক্টের সাথে তো কাজ থাকে, তাই না? একটা প্রজেক্টে অনেক লোকজন কাজ করে। তা এখন যেমন দুবাইয়ের পণ্যদ্রব্যের দাম অনেক বেশি, যেহেতু পোর্ট বন্ধ আছে, ঠিক আপনাদের ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনাগুলো রাখে। হ্যাঁ, আপনার কাছে টাকা আছে, গুছিয়ে রাখেন, হাতে রাখেন, খরচ করার দরকার নেই, আপাতত রেখে দেন, ব্যাংকে রেখে দেন, এখানকার পরিস্থিতি দেখেন। আর আপনি যদি মনে করেন যে না আমার দুবাইয়ের ভিসা দরকার, পরিস্থিতি ভালো হলে 6 মাস পরে আমি আসবো, ইটস ওকে, কারণ অনেকে তো দুবাইয়ের ব্যবসায়ীদের দুবাইয়ের ভিসাটা লাগেই। আপনি যখন ব্যবসায়ী হবেন আপনার দুবাইয়ের ভিসাটা আপনার লাগবে ভাই। সেই ক্ষেত্রে আপনি ভিসা করে চলে আসেন, এখান থেকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, মেডিকেল দিয়ে আপনার এমিরেটস কার্ড নিয়ে চলে যান, ইটস ওকে, সমস্যা নেই। আর প্রত্যেকটা জিনিস মনে রাখবেন, এই যে একটা প্রবলেম তৈরি হয়েছে, এটার সাথে কিন্তু কিছু সুবিধাও আসবে, কারণ আল্লাহ পাক বলছে যে কোনো অসুবিধা থেকেই সুবিধার কিছু নতুন দ্বার উন্মোচন হয়। ঠিক তেমনি এখান থেকে তো নতুন কিছু বেনিফিট অবশ্যই আসবে। আশা করি আমাদের দেশের জন্য ভিসাগুলো খুলে যাক, আমরা সুষ্ঠু সুন্দর মতো কম খরচে ব্রোকার ছাড়া আসতে পারি। যেমন আগে একটা ট্যুরিস্ট ভিসা এসে মানুষ কাজকর্ম করতে পারতো, ট্রান্সফার করতে পারতো, তাহলে কম টাকা লাগতো। আর দয়া করে আপনারা ভিসার ক্ষেত্রে, এজেন্সি চুজের ক্ষেত্রে খুবই সচেতন হবেন, লাইসেন্সের ব্যাপারে জানবেন। দুবাইয়ে চাইলেই লাইসেন্স করা যায় ভাই। আর ইন্টারন্যাশনাল ব্যবসা বুঝেন, ইন্টারন্যাশনাল দুবাইয়ে এরকম ব্যবসাও চলে। ধরেন আপনি বাংলাদেশে আছেন, আপনার টাকা আছে, আপনি দিন শেষে ওখান থেকে আসতে পারতেছেন না, যেমন এখন হাই প্রফেশনাল বেশি আসতে পারতেছেন না, আপনার টাকা আছে, আপনি একজনকে কিছু টাকা ইনভেস্ট করে দিলেন, ধরেন আমাকে বিশ্বাস করেন, আমাকে ইনভেস্ট করে দিলেন, আমি লাইসেন্স করলাম, লাইসেন্সের আন্ডারে কিছু টাকা উঠাই ফেললাম। ইন্টারন্যাশনালি অনেক কিছু হয়। তো যাই হোক, এগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে একদম র অথেন্টিক ভিডিও ইনফরমেশান দেওয়ার জন্য, কোনো মেকআপ করে আমি ভিডিও করি না। সো আপনারা ভেবে চিন্তে ডিসিশন নেবেন আপনার সিচুয়েশন অনুযায়ী, আপনার ফ্যামিলির সাথে কথা বলে। অনেকে আবার বলেন যে আপু আমাকে একটু আইডিয়া দেন। ভাই আমি কিভাবে আইডিয়া দিব, কারণ আমি বাংলাদেশে আপনার ইনকাম জানি না, আপনি ম্যারিড না আনম্যারিড, আপনার ফ্যামিলির কী অবস্থান সেটা তো আমি জানি না। সো এগুলো না জেনে তো আমি আপনাকে একটা ডিসিশন বা আইডিয়া দিতে, আমি আপনাকে কিছু
ক্লু টিপস শেয়ার করতে পারি, সেটা অনুযায়ী আপনার জীবনযাত্রার মান অনুযায়ী আপনার ফ্যামিলি অনুযায়ী আপনি ডিসিশন নিতে পারেন আপনি মুভ করবেন কি করবেন না। আমি তো আপাতত সব কিছু বলতে পারবে না। আর যাদের বাংলাদেশে 40-45 হাজার টাকা ইনকাম আছে, ভাই শান্তিতে দেশে থাকেন, বিদেশে আসার দরকার নাই। যেমন আমি এসে আমার হচ্ছে যে আমি পড়াশোনা করেছি, আমি এসে এখন চাচ্ছি বিজনেস করার জন্য, কিন্তু বাংলাদেশে আমার এই রকমের ইনকাম ছিল। এখন এই জন্য আমার ফ্যামিলি আমাকে কথা শোনায়, আর আমিও চাই আপনারা শান্তিতে দেশে থাকেন। আর ব্যবসায়িক যদি কোনো হেল্প লাগে, ব্যবসা যদি করতে চান, ভাই ব্যবসা করলে আপনাকে দুবাই আসতে হবে না। আপনি চাইলে ব্যবসা আমার সাথে বাংলাদেশে বসেই করতে পারবেন। ব্যবসার জন্য প্রথমত দরকার টাকা। পার্টনারশিপেও তো ব্যবসা করা যায় বিশ্বস্ত পার্টনার নিয়ে। ব্যবসায়িক মেন্টালিটি নিয়ে দেশের মধ্যেও আমাদের দেশে অনেক কিছু করা যায়, কিন্তু আমাদের দেশে বেকারত্বতা দূরীকরণের জন্য সঠিক যে গাইডলাইন সেটা নাই। মানুষ এখন কিছু করছে ইউটিউবে ইনফরমেশন দিয়েই ট্রেনিংয়ে চলে যাচ্ছে, ট্রেনিং কোর্স মানে করতেছে। এখন এটারও কিছু কারণ আছে, যেমন মনে করেন আমি আপনাদের এত ব্যবসায়িক ইনফরমেশন দিচ্ছি, বাংলাদেশ থেকে আপনি তো শারজাতে আইসা ব্যবসা করতে পারবেন না, দেরাতে একটা আইসা সব নিতে পারবেন না, কারণ আমি নিতে পারবো। আমি 3 মাস যাবত আসছি। এখন আমি যখন এইটাকে আমার অভিজ্ঞতাটাকে ফ্রি দিতে যাবো আপনারা, সেটা আবার জ্ঞান নেবেন না, কারণ আমরা তো জাতে বাঙালি, কারণ আমরা কুবুদ্ধি ভালো নেই, সেখানে হচ্ছে সোর্স খুলে যায় না। কিন্তু আমি যদি আপনাকে ভালো পরামর্শ দেই, তখন আপনি বলবেন যে এটা রেফারেন্স বা সোর্স দেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে ব্যবসা করা যায়। আপনি ব্যবসায়িক মেন্টালিটির হলে নক দেন, হেল্প করবো। ধন্যবাদ। অনেক কথা বলার চেষ্টা করেছি, অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আপনার পজিশন অনুযায়ী চেষ্টা করবেন ডিসিশন নেওয়ার যে দুবাই আপনি আসবেন কি আসবেন না। তবে সত্যি কথা, দুবাই এখন কাজ নেই। এখানে মানে যেমন পার্ট টাইম, আমি ভাবতাম যে আমি আমার ব্যবসায়িক কাজগুলোও করব, আর মাসে হচ্ছে 7 থেকে 8 দিন বা 10 দিন পার্ট টাইম করবো আমার সুযোগ অনুযায়ী, যেহেতু রাতে করা যায়, 3টে দিকে করা যায় বা সকাল শিফটে করা যায়। আমার টার্গেট ছিল যে আমার ব্যবসা থেকে যেটা ইনকাম আসবে ওটা সেভিং থাকবে, আর পার্ট টাইম যেটা করব সেটা দিয়ে আমার খাবার খরচা আর রুম ভাড়াটা তুলে ফেলবো, কিন্তু এখন এটা হচ্ছে না। আর এই সুযোগটা যে এত সুন্দর ছিল দুবাইয়ের, এখন হচ্ছে না। সো এই তো ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি। ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।